শিমুলতলি নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক গরিব কৃষাণ। তার নাম ছিল সুজন। তার একটি ছোট মেয়ে ছিল। সে তার ছোট মেয়েকে নিয়ে জীবন কাটাতো। সুজন চাষাবাদের পাশাপাশি বাজারে একটি ছোট সবজির দোকানও ছিল। সে সবজি চাষাবাদ করত, সেটা বাজারে বিক্রি করত। একদিন সুজন বাজারে সবজি বিক্রি করছিল। সবজি নিবেন? সবজি, টাটকা টাটকা সবজি। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আরে দাদা, এভাবে ডাকলে না এসে কি আর পারা যায়? দেখি তো কি কি সবজি আছে আপনার দোকানে। আরে দাদা, দেখেন দেখেন, সব আমার চাষের জমি থেকে এনেছি। সবগুলো ভালো, আপনি নিতে পারেন। হ্যাঁ, দেখে তো ভালোই মনে হচ্ছে। তা দাও, আমাকে ওই সবজিগুলো দাও। তারপর সুজন তাকে কিছু সবজি দিয়ে দিল। এভাবে সারাদিন সুজন সবজি বিক্রি করলো আর বিকেলে বাড়িতে গেল। তখন সুজন তার মেয়েকে ডাকতে লাগলো। মা, রূপা, রূপা, কই গেলি মা? এই তো বাবা, আমি ঘরে। বলো বাবা। আজ রাতে তুই আর আমি একসাথে রান্না করব, ঠিক আছে মা? আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর রাত হয়ে যায়। রূপা ও তার বাবা রান্না করতে থাকে আর রূপার বাবা রূপাকে রান্না শিখাতে থাকে। তখন রূপা বলে, আমি যখন বড় হব, আমি তখন নিজেই রান্না করব। আচ্ছা মা, ঠিক আছে। তারপর তারা রান্না করে নিল আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। একদিন সকালবেলা করিম সুজনের জমির পাশ দিয়েই যাচ্ছিল। আরে, সুজনের এই টমেটো বেগুনের চাষ তো বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার জমির এ হাল কেন? সবকিছু পচে পচে যাচ্ছে। এসব বলে করিম বাড়িতে চলে গেল। কিছুদিন পর সুজন সেই সবজিগুলো তুলতে জমিতে গেল। তখন সেখানে আবারও করিম চলে এলো আর বলল, আরে সুজন দাদা যে, এত তাড়াতাড়ি সবজিগুলো কেন তুলছো? আর এখন তো সবজির দাম কমেছে। শুনলাম কিছুদিন গেলে সবজির দাম নাকি অনেক বাড়বে। এখন সবজিগুলো না তোলাই ভালো। আর কয়দিন রেখে দিলে যদি পচে যায়, তখন তো আমার অনেক লস হয়ে যাবে। আরে কি যে বলো দাদা, গাছে থাকলে সবজি পচবে না। আমার কথাটা শোনো, কাজে লাগবে। এরপর করিম সেখান থেকে চলে গেল আর সুজন সবজি তোলা বন্ধ করে দিল আর বাড়িতে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। আর এই সুযোগে করিম ভাবতে লাগলো, এই সুযোগ, ওই সবজিগুলোতে কিছু সার ছিটিয়ে দিয়ে আসি, তাহলে সবগুলো সবজি পচে যাবে। এই বলে করিম সুজনের সবজিগুলোতে সার ছিটিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। দুই দিন পর সুজন তার জমিতে এলো আর বলল, আরে, সবজিগুলো তো আগের থেকে আরো বেশি টাটকা হয়েছে। করিম দাদার কথাই ঠিক ছিল। সবজিগুলো পচে না গিয়ে সেই সারের বিষ সবজিগুলোতে প্রবেশ করে আর এর ফলে সবজিগুলোকে অনেক টাটকা দেখায়। তারপর সুজন সেসব সবজি উঠায় আর বাজারে নিয়ে যেতে ধরে। তখন করিম সুজনকে দেখতে পায় আর মনে মনে বলে, আরে এ কি, আমি তো সবজি পচার ওষুধ দিয়েছিলাম, কিন্তু সুজনীগুলো সবজি কোথায় পেলো? কিছুই যে বুঝতে পারলাম না। যাই, ওকে বরং জিজ্ঞাসা করি। আরে সুজন দাদা, তোমার জমি সবজিগুলো ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। তোমার কথাই ঠিক ছিল, সবগুলো সবজি একদম টাটকা, এই দেখো। আসলেই তো, কিন্তু এ কি করে হলো? আরে দাদা, কিছু বলছো না যে? তুমি কিনতে চাইলে নাও আমার কাছ থেকে। ঠিকই বলেছো, তোমার সবজিগুলো আসলেই টাটকা।
বউ টাটকা সবজি দেখলে অনেক খুশি হবে। দাও, আমাকে 1 কেজি দাও। তারপর সুজন রাস্তায় করিমকে 1 কেজি সবজি দিয়ে দিল। আর সুজন সেসব সবজি বাজারে নিয়ে গেল। আর সে সকল সবজি টাটকা হওয়ার কারণে সবাই কিনলো। আর সুজন অনেক টাকা পেল। তারপর সুজন বাড়িতে চলে এলো। এই দেখ মা, আজ সবজি বিক্রি করে অনেক টাকা পেলাম। তাই নাকি বাবা? তাহলে চলো আমরা বাহিরে যাই, অনেক খাবার আর তুমি আমাকে একটা জামা কিনে দিবে। আচ্ছা মা, চল। তারপর তারা বাবা মেয়ে বাহিরে গেল। এভাবে কিছুদিন চলে গেল। তারপর এ কি, আমার শরীরটা খারাপ লাগছে কেন? শুধু কি তোমার? আমারও যে অবস্থা খারাপ, অনেক কাশি আসছে, কিছুতেই কাশি কমছে না। আমারও তো অনেক কাশি, কি যে হলো! পুরো গ্রামের মানুষ অসুস্থ হতে লাগলো। সবারই একই অবস্থা। সবাই ডাক্তারের কাছে যায়। আর সবাই জানতে পারে ওই সবজি খাওয়ার কারণে সবারই এই অবস্থা হয়েছে। এসব শুনে করিম মনে মনে বলে, আমি যে সবজিগুলোতে সার দিয়েছিলাম, মনে হয় এসব কিছু তার ফলই হয়েছে। কিন্তু এখন তো সবাই সুজনকেই ধরবে, কিন্তু আমার যে জীবনটা বের হয়ে যাচ্ছে। এরপর সবাই সুজনের বাড়িতে আসে আর সুজনকে অনেক কথা শোনায়। আর এই কাশির ওষুধ গ্রামের কোথাও ছিল না, তাই কেউ সুস্থ হচ্ছিল না। তখন রূপা তার বাবাকে বলল, কি হয়েছে বাবা? সবাই তোমাকে এত কথা শুনিয়ে গেল কেন? কি করেছো তুমি? আমি তো কিছুই করিনি মা, সবাই বলছে সবজিতে এক বিষ ছিল, যার ফলে সবাই অসুস্থ হয়ে গেছে। আর আমি যদি সবাইকে সুস্থ করতে না পারি, তাহলে এরা আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। রূপা অনেক ভাবে কিভাবে সব মানুষকে সে সুস্থ করবে। এই ভেবে ভেবে রাত হয়ে যায়। আর রূপা ঘুমিয়ে পড়ে। রাতে রূপা স্বপ্ন দেখে, তোর সকল সমস্যা আমি দূর করব। তুই যে সকলকে বাঁচাতে চাচ্ছিস, তার ওষুধ আমার কাছে আছে। তুই কাল সকালে পাশের বনে যাবি, আর সেখানে এক তুলসীর গাছ দেখতে পাবি। সেই গাছের পাতার রস সবাইকে খাওয়ালেই সবাই সুস্থ হয়ে যাবে। এই স্বপ্ন দেখে রূপা চমকে ওঠে আর বলে, আরে, আমি এটা কি স্বপ্ন দেখলাম? এটা কি সত্যি নাকি? সত্যি হোক বা মিথ্যা হোক, আমি বরং সেখানে গিয়েই দেখে আসি। তারপর রূপা সকালবেলা সেই বনে যেতে লাগলো। আর সে তুলসী গাছ দেখতে পেল। আরে ওই তো, এই গাছটাই তো। তারপর রূপা সেই গাছ নিয়ে চলে এলো আর তার বাবাকে সব কথা খুলে বলল। তাহলে মা, এগুলোর রস করে সবাইকে বরং দিয়ে আসি। তারপর রূপা ও তার বাবা সেই তুলসী পাতার রস করলো আর সেইগুলো রস সবাইকে দিল। আর সবাই খেলো। কিছুদিন পর সবাই সুস্থ হয়ে গেল। দেখেছো বাবা, আমাদের এখন কেউ এই গ্রাম থেকে চলে যেতে বলবে না। এখন সবাই সুস্থ। তুলসীর গাছ আমাদের অনেক বড় উপকার করলো। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর এই গাছটা উঠোনে লাগিয়ে দিস, অনেক উপকারে আসতে পারে। সুজনতলি নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে অনেক বড় একটি হাট বসতো। গ্রামের সবাই নাম দিয়েছিল সুজনতলির হাট। সেই গ্রামে রাম নামের একজন থাকতো, তার স্ত্রী সহ। রাম গ্রামের মোড়লের দোকানে কাজ করত। বউ, ও বউ, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে আসো দেখি, আমি যে কাজে যাব, দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়াও দাঁড়াও, আসছি গো। কি হয়েছে? আমি কাজে যাচ্ছি, রান্না করে রেখো, আমি বাড়ি এসে খাবো। ঘরে যে তেমন কিছু নেই,
আজ যে কি রান্না করব বুঝতে পারছি না। আচ্ছা দেখি মোড়ল মশাই এই মাসে বেতন দেয় কিনা। 2 মাস থেকে বেতন দিচ্ছে না, তাই বাজার করতে পারছি না। তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা করব। যাই, আমি কাজে যাই। আচ্ছা, যাও, তাড়াতাড়ি এসো বাড়িতে। রাম কাজে চলে যায়, গিয়ে মোল সাহেবকে বলে, মোড়ল মশাই, আজকে যদি আমার বেতনটা দিতেন ভালো হতো। 2 মাস থেকে বেতন দেন না, ঘরে যে কোনো বাজার নেই। কিসের টাকা? কোনো টাকা দিতে পারবো না। তোর কাজ করতে হবে না আমার দোকানে। এ কি মোড়ল মশাই, অকারণে আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন কেন? তাহলে আমার বেতনটা দিন, আমি চলে যাচ্ছি। বললাম না কোনো টাকা দিতে পারবো না, যা এখান থেকে। রাম অনেক মন খারাপ করে বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে বসে পড়ে। রামের বউ রামকে বলে, কি হয়েছে গো তোমার? আজ এত তাড়াতাড়ি বাড়ি এলে যে, মন খারাপ করে বসে আছো কেন? মোড়ল মশাই আমাকে অকারণে আজ কাজ থেকে বের করে দিয়েছে, টাকাও দেয়নি। এখন কি হবে বউ? কি খাবো আমরা? না খেয়ে থাকতে হবে। মন খারাপ করো না গো, ভগবান ঠিক একটা না একটা ব্যবস্থা করে দিবে আমাদের। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বউ? বলো তো শুনি। শোনো, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে না, সেখানে যদি আমরা মাছ চাষ করি, সে মাছ যদি আমাদের সুজনতলের হাটে বিক্রি করা যায়, তাহলে তো আমাদের আর অভাব থাকবে না, বলো? খুব ভালো কথা বলেছো তো বউ, এটা তো আমার মাথায় আগে আসেইনি। ঠিক আছে, কালই আমি কিছু মাছের পোনা এনে ছেড়ে দিব পুকুরে। পরের দিন রাম মাছের পোনা এনে পুকুরে ছেড়ে দেয়। কিছুদিন পর মাছগুলো বড় হয়। রামের বউ দেখে বলে, ওগো শুনছো? দেখে যাও, এদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? দেখো দেখো, আমাদের পুকুরের মাছ কত বড় হয়ে গেছে। এখন তো এগুলো তুমি সুজনতলির হাটে বিক্রি করতে পারো গো। তাই তো বউ, মাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। দাঁড়াও, এখনই গিয়ে জাল নিয়ে আসছি। মাছ তুলে আজকেই সুজনতলির হাটে বিক্রি করতে যাব। আচ্ছা যাও, তাড়াতাড়ি জাল নিয়ে আসো। এরপর রাম জাল নিয়ে আসে, কিছু মাছ ধরে সেগুলো নিয়ে সুজনতলির হাটে বিক্রি করতে যায়। হাটে গিয়ে এক জায়গায় মাছ নিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি, কেউ তো এলো না এখনো। আমার মাছ কি আজ বিক্রি হবে না? মনে মনে এসব বলতে বলতে একজন ক্রেতা আসে রামের কাছে মাছ কিনতে। কি গো রাম, তোমার মাছ দেখে মনে হচ্ছে ভালোই আছে। ফরমালিন দাওনি তো নাকি? তোমার পাশে ওই যে দেখছো মোহন, মাছ নিয়ে বসে আছে। ওর মাছ নিয়ে আমি অনেকবার ঠকেছি। ও মাছে ফরমালিন দিয়ে মাছ ভালো রাখে। না না সাহেব, কি বলছেন এসব? আমি এখনই পুকুর থেকে মাছ তুলে নিয়ে আসলাম। আমার মাছ একবার নিয়ে দেখুন, ঠকবেন না। আচ্ছা ঠিক আছে, দাও দেখি। কত টাকা মাছের কেজি? 200 টাকা কেজি। ঠিক আছে, আমাকে তাহলে 1 কেজি মাছ দাও। এভাবে সবাই রামের মাছ কিনতে লাগে। প্রতিদিন রামের সব মাছ বিক্রি হতো, আর মোহনের মাছ কেউ কিনতো না। এসব দেখে মোহন খুব রেগে যায়। দাঁড়া রাম, তোকে দেখাচ্ছি মজা। তোর জন্য আমার মাছ আর কেউ কেনে না। তোরও মাছ বিক্রি করা বন্ধ করে দিব। তারপর মোহন রাতে চুপি চুপি রামের বাড়িতে গিয়ে পুকুরে মাছ মারা বিষ দেয়। পরদিন সকালে রাম মাছ মারতে গিয়ে দেখে, হায় ভগবান, আমার একই সর্বনাশ হলো গো। সব মাছ কিভাবে মারা গেল? এখন আমি কি করব? বউ, তাড়াতাড়ি এদিকে আসো।
দেখে যাও আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? এই দেখো আমাদের সব মাছ মারা গেছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আমাদের এত বড় ক্ষতি কে করলো? জানি না গো, আমাদের এত বড় ক্ষতি কে করলো। যে করেছে ভগবান তাকে ক্ষমা করবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো তো? শোনো, আমরা এই মরা মাছ তুলে আবার পুকুরে মাছ ছাড়বো, আর রাতে লুকিয়ে থাকবো, দেখবো কে আমাদের মাছ মারতে আসে। ঠিক বলেছ বউ, আমি আবার মাছের পোনা নিয়ে আসছি। তারপর রাম আর রামের বউ পুকুরে আবার মাছ ছাড়ে। আর রাতে তারা লুকিয়ে থাকে। এ খবর শুনে মোহন আবার যায় রামের পুকুরের মাছ মারতে। যেই মোহন যায় তখনই রাম চলে আসে। তুমি তাহলে আমার পুকুরের মাছ মেরেছো? দাঁড়াও, কাল সকালে গ্রামের সবাইকে বলে দিব। রাম গ্রামের সবাইকে মোহনের কথা বলে দেয়। গ্রামের সবাই মিলে মোহনকে শাস্তি দেয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। চাঁদপুর গ্রামে পৃথা তার মা ও বাবার সাথে বাস করত। তারা খুব গরিব ছিল। পৃথার বাবা প্রতীক একজন জেলে ছিল। অন্যের পুকুরে গিয়ে মাছ ধরে দিয়ে যা পেত তাই দিয়ে সংসার চালাতো। একদিন, ওগো শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? ঘরে তো কোনো বাজার নেই গো, আজ কি রান্না করব? অন্যের পুকুরে মাছ ধরে দিয়ে যা টাকা পাই তা দিয়ে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায় গিন্নি। আশেপাশে কোনো নদীও নেই যে মাছ ধরবো। হঠাৎ করেই প্রতীক, এই প্রতীক, বাড়িতে আছিস? হ্যাঁ রহিম চাচা, বলো। বলছি আমাদের পুকুরে মাছ মারতে হবে, তুই একটু মাছ মেরে দিয়ে আয় না। আচ্ছা চাচা, চল তাহলে। গিন্নি, আমি যাচ্ছি, আসার সময় বাজার করে আনবো। আচ্ছা যাও। প্রতীক রহিমের সাথে তাদের বাড়ি চলে গেল। এই পুকুরের মাছ মেরে দে। আচ্ছা চাচা। মাছ মারা শেষে প্রতীক, বলছি কি, এখন তো হাতে কোনো টাকা নেই, তুই এই চিংড়ি মাছগুলো নিয়ে যা। আচ্ছা চাচা। প্রতীক মাছগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যায়। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো। হ্যাঁ গো, বলো। এই চিংড়ি মাছগুলো নাও, রহিম চাচা দিল। মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে পড়বে, আমি বরং এই চিংড়িগুলো ঘরের চালে রেখে দেই। একটু পরেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরে না কোনো বাজার নেই, কি রান্না করলে তাহলে? খিচুড়ি রান্না করেছি গো, খিচুড়ি। আরে বাহ, এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। হ্যাঁ গো হ্যাঁ। আজ তো মজাই এসে যাবে। মা পৃথা, আয় তুই একটু খেয়ে নে। হ্যাঁ মা, আসছি। তারা সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল। আহ, অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম, এখন সেই ঘুম হবে। এবার শুয়ে পড়ো। পরের দিন এ কি, চিংড়ি মাছ তো অনেকগুলো হয়ে গেছে, রাতের বৃষ্টিটা অনেক কাজে লেগেছে দেখছি। মা, ও মা, তুমি কি করছো এখানে?
দেখ, রাতে আমি এখানে অল্প কিছু চিংড়ি মাছ রেখেছিলাম, আর সকালেই অনেকগুলো হয়ে গেছে। সত্যি মা? হ্যাঁ রে, একটা কথা ভাবছি। কি কথা মা? আমাদের তো কোনো পুকুর নেই, তাই আমি ভাবছিলাম ঘরের চালে চিংড়ি চাষ করব। কি বলো মা, ঘরের চালে চিংড়ি চাষ? হ্যাঁ রে হ্যাঁ। পৃথা ঘরের চালে চিংড়ি চাষের জন্য সবকিছু ঠিক করতে লাগলো। এ কি, তুমি সকাল সকাল চালের উপর কি করছো? ঘরের চালে চিংড়ি চাষ করবো গো, চিংড়ি চাষ। আরে পাগল হয়ে গেলে নাকি তুমি? আরে না গো, তুমি আমাকে কাল যে চিংড়ি মাছগুলো দিয়েছিলে সেগুলো আমি চালের উপর রেখেছিলাম। রাতের বৃষ্টি পেয়ে আরো অনেকগুলো চিংড়ি মাছ হয়ে গেছে। বলো কি গিন্নি? হ্যাঁ গো, আমাদের তো নিজস্ব কোনো পুকুর নেই মাছ চাষ করার, তাই ভাবছি ঘরের চালেই চিংড়ি চাষ করব। তোমার আইডিয়া তো দারুণ গিন্নি। দেখতে হবে না বউটা কার। পরের দিন সকালবেলা। ওগো শুনছো? দেখো, আমাদের ঘরের চালে কত সুন্দর চিংড়ি চাষ হয়েছে। কালকে থেকে আজ আরো বেশি হয়েছে মাছ। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি বরং বাজার থেকে কিছু মাছের খাবার নিয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। প্রতীক বাজারে চলে গেল। সাগর দাদা, আমাকে কিছু মাছের খাবার দাও তো। মাছের খাবার? তুমি কি করবে প্রতীক দাদা? আমার বউ চিংড়ি চাষ করবে গো। কিন্তু তোমাদের তো কোনো পুকুর নেই, তাহলে কোথায় চিংড়ি চাষ করবে? ঘরের চালে গো সাগর দাদা, ঘরের চালে। ঘরের চালে আবার চিংড়ি চাষ হয় নাকি? প্রতীক মাছের খাবার নিয়ে বাড়িতে চলে গেল। এই নাও গিন্নি মাছের খাবার। দাও। বেশ কয়েকদিন পর। ওগো শুনছো? চিংড়ি তো ভালোই চাষ হচ্ছে দেখছি। যাও, এগুলো বাজারে বিক্রি করে এসো। প্রতীক সেগুলো বাজারে বিক্রি করে আসলো, আর কিছুদিনের মধ্যে তারা অনেক বড়লোক হয়ে গেল। কই গো প্রতীক দাদা, ভালোই তো ঘরের চালে চিংড়ি চাষ করেছো। হ্যাঁ দাদা, আইডিয়াটা আমার বই দিয়েছে, আর তার জন্য এত ভালো চিংড়ি চাষ করতে পেরেছি। ভালোই তো, একখান বউ পেয়েছো। দেখতে হবে না বউটা কার। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিরে কান্ত, কোথায় গেলি রে বাবা? দেখো কাণ্ড পাগল ছেলের। তুই এই সকালবেলা পুকুরে কি দিচ্ছিস শুনি? এই তো মা, পুকুরের মাছগুলোকে খাবার দিচ্ছি। তুই কি আমার কথা রাখবি না? আর কতবার বলবো তোকে? তুমি তো এখানে এসে কিছুই বলনি। আমি এই পৃথিবী ছেড়ে দিলে কি তুই বিয়ে করবি? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। বিয়ে শাদী তো সারা জীবনের ব্যাপার, আর এখনই আমি ভালো মেয়ে কোথায় পাবো? ভালো মেয়ে পেলে আমি এখনই বিয়ে করব। কি বললি? সত্যি? শোন, আমার বান্ধবীর একটা মেয়ে আছে, দেখতে অনেক মিষ্টি। আমি সব কথা পাকা করে এসেছি, কালকেই তোদের বিয়ে। এরপর কান্তর বিয়ে হয়ে যায়, আর তারা তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে লাগলো। একদিন বৌমা, কোথায় গেলে তুমি? এদিকে একবার শুনে যাও তো। হ্যাঁ মা, বলুন।
আজ একটু চিংড়ি টক রান্না করো তো। আমার কান্ত যে অনেক পছন্দ করে, ছেলেটা খুব খুশি হবে। চিংড়ি টক? এই চিংড়ি তো আমার অনেক পছন্দের। আমি এক্ষুনি যাচ্ছি মা। কান্তর বউ চলে যায় আর রান্নাঘরে রান্না করতে থাকে। আর একটু পর রান্না শেষ হয়ে যায়। কই তোমরা, ঘরে এসো, রান্না যে হয়ে গেছে। সবাই চলে আসে আর কান্তের বউ তাদের খাবার দিতে থাকে। আর তখনই বাহির থেকে কে যেন ডাকতে থাকে। বাড়িতে কেউ আছো? আমি যে অনেক অসহায়। বৌমা, দেখো তো বাহিরে মনে হচ্ছে কেউ এসেছে। না করো না কিন্তু, কি চাই দিয়ে দিও। এই বুড়ির জ্বালায় শান্তি করে খেতেও পারলাম না। এই বুড়ির এখানে কি চাই? এভাবে ডাকাডাকি করছে কেন? মারে, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি মা? আমার খাবার নষ্ট পছন্দের, দে না, দে না একটু খেতে। এই বুড়ি, যাও তো এখান থেকে। একদম বেশি কথা বলবে না। কোথা থেকে যে আসে এরা, যত সব। আমি চলে যাচ্ছি, কিন্তু আশীর্বাদ করছি তোর এই চিংড়ি খাওয়ার আশ কখনো জানি না মেটে। এ কথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। আর কান্তর বউ ঘরে চলে আসে। বুড়িমা কি চলে গেছে? খেতে দিলে না যে? না মা, খেতে দেইনি। এখানে তো মাত্র কয়টা চিংড়ি। আর এসব ভিখারিদের খেতে দিলে কাল দেখবেন আবার ঠিক চলে এসেছে। ছি বৌমা, এটা তুমি একদম ঠিক কাজ করনি। কান্তর বউ তার শাশুড়ির কথা না শুনে খেতে থাকে। আর খেতে খেতে সে সবগুলো চিংড়ি খেয়ে ফেলে। আহ, তরকারিটা তো অনেক দারুণ খেতে হয়েছে, কিন্তু এইটুকু খেয়ে যে আমার আরো খেতে ইচ্ছে করছে। গিন্নি, এগুলো তুমি কি করলে? সব চিংড়ি খেয়ে ফেললে। আমার আর মায়ের জন্য তো একটা চিংড়িও রাখলে না। আহ কান্ত, বৌমার ভালো লেগেছে খেয়েছে। আমরা এই বেগুন তরকারি দিয়েই খেয়ে নেব। এরপর তারা খাবার শেষ করে আর কান্তর বউ বাসন মাজতে থাকে। বৌমা, বাসনগুলো মাজা হলে এই মাছগুলো কেটে নিও। যা গরম পড়েছে, নয়তো এই মাছগুলো নষ্ট হয়ে যাবে। বাসন মাজা শেষ করে কান্তর বউ মাছ কাটতে থাকে। মা ছেলে মিলে শুধু আমায় হুকুম করে, আর সারাদিন একাজ ওকাজ লেগেই আছে। শোনো না, এসব মাছ খেতে আমার একদম ভালো লাগে না। আমার শুধু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে। ও, এই কথা। আচ্ছা, তোমাকে কাল অনেকগুলো চিংড়ি এনে দেব। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার এসে দেখো। কি হলো কি? এভাবে ডাকছো কেন? তুই আজও চিংড়ি এনেছিস? দে বাবা, আজ চিংড়ি আমি রান্না করব। বৌমা, তুমি ঘরে গিয়ে বসো। এ কথা বলে রমেশের মা রান্নাঘরে যায় আর চিংড়িগুলো রান্না করতে থাকে। বাহিরে গরুটা ডাকছে, রান্নাটা তো প্রায় শেষ হয়ে এসেছে। যাই, গরুটাকে একটু খাবার দিয়ে আসি। আহ, রান্নাঘর থেকে কি সুন্দর গন্ধ আসছে। মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। যাই দেখে আসি। কান্তর বউ রান্নাঘরে আসে আর চুপি চুপি সব চিংড়ি মাছ খেয়ে পালিয়ে যায়। একটু পর কান্তর মা রান্নাঘরে আসে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এখনই তো চুলোর উপরে রেখে গেলাম তরকারি। অতগুলো চিংড়ি কে খেলো? এবার কি করব? মা, আপনি রান্না কেন করছেন? কি হয়েছে? তারপর কান্তর মা কান্তর বউকে সবটা খুলে বলে।
আরে মা, খেয়েছে হয়তো বিড়ালে। আপনি এভাবে কাঁদবেন না, আমি আপনার ছেলে আসলে সব বুঝিয়ে বলবো। না, আর পারছি না, এই চিংড়ির গন্ধে যে আমি পাগল হয়ে যাচ্ছি। এই বলে কান্তর বউ পাশের বাড়ির রান্নাঘরে উকি দেয় আর দেখে সেখানে কেউ নেই। কান্তর বউ চুপি চুপি সেই ঘরে ঢুকে চিংড়িগুলো চুরি করে খেয়ে নেয় আর বাড়িতে চলে আসে। আর এভাবে কান্তর বউ রোজ কারো না কারো বাড়ির চিংড়ির তরকারি চুরি করে খেত, কিন্তু কেউ তাকে ধরতে পেত না। একদিন উফ, আজও উনি বাড়িতে চিংড়ি রান্না করেছে। যাই দেখি আজও চুরি করে খেতে পারি কিনা। এরপর কান্তর বউ পাশের বাড়িতে যায় আর রান্নাঘরে গিয়ে সব চিংড়ি মাছ খেয়ে নেয় আর জানালা দিয়ে এসব দেখে ফেলে কান্তর মা। হায় হায় ভগবান, এ আমি কি দেখলাম! নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছি না। বৌমাই তাহলে গ্রামের এসব ঘটিয়ে বেড়াচ্ছে। কান্তকে জানাতে হচ্ছে ব্যাপারটা। বাবা কান্ত, কান্ত, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়, সর্বনেশে কাণ্ড ঘটে গেছে যে। মা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে বলো তো? গ্রামে যে সবার বাড়িতে চিংড়ি চুরি হচ্ছে, এ কাজ যে তোর বউয়ে করছে। এ কথা যদি জানাজানি হয় তাহলে যে মান সম্মান আর কিছুই থাকবে না রে বাবা। এসব তুমি কি বলছো মা? আমি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এবার আমি কি করব? ঘর থেকে এসব কথা সব শুনতে পায় কান্তর বউ আর সে উঠোনে আসে। বিশ্বাস করুন মা, আমি এসব ইচ্ছে করে করিনি। শোনো বৌমা, আজকের পর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না আর অসহায় মানুষকে সাহায্য করবে। তাহলে দেখবে তোমার এই বদ অভ্যাস পরিবর্তন হয়ে যাবে।